হরিনারায়ণের বুকের ভিতরটা ধুকপুক করে উঠছিল বারবার। শুধু তাই নয়, তখন থেকে এভাবে হাঁটতে হাঁটতে তার মনে হচ্ছিল যেন অন্ধকারে কেউ তাকে অনুসরণ করছে। ঠিক অনুসরণ করা যাকে বলে সেটা নয়, যেন অন্ধকারে দুটো চোখ তার উপর অনেকক্ষণ থেকে নজর রেখে চলেছে। একবার পিছনের দিকে ঘুরে তাকালো সে। ফাঁকা মাঠের মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে গ্রামের অন্য দিকে। হরিনারায়ণের দেরি হওয়ার কথা ছিল না, কিন্তু হাটের ভিড় ভাঙতে ভাঙতে বড় দেরি হলো। তারপর দোকানপাট গুছিয়ে সবকিছু রেখে দিয়ে আস্তে আস্তে খানিকটা দেরি হয়ে গেছে। হরিনারায়ণ চাইলেই হাটের ঘন্টির মধ্যে মাথা গুঁজে পড়ে থাকতে পারত, কিন্তু তাকে তো বাড়িতে ফিরতেই হবে। বাড়িতে তার মেয়েটা রয়েছে। মেয়েটাকে তো আর এভাবে একা একা রাতের বেলা বাড়িতে রেখে যাওয়া যায় না। মেয়েটা বড় হচ্ছে, এখন তার বয়স 15 বছর। আর একটু বড় হলে আর তাকে বাড়িতে রাখা যাবে না। কিন্তু তার মেয়েটা বড্ড জেদি। হরিনারায়ণকে ছেড়ে কিছুতেই যেতে চায় না, কারণ সে জানে মেয়েটা চলে গেলে হরিনারায়ণ। যাই হোক, ঠিক তখনই পিছনের দিকে আবার সেই শব্দটা হলো। মাঠের মাঝখানের লম্বা মাটির রাস্তা ধরে হরিনারায়ণ এগিয়ে চলেছিল। মাঝে মাঝে আকাশের দিকে মুখ তুলতেই কালো মেঘের ফাঁক থেকে চাঁদের অল্প আলোটা দেখা যায়। একটু আগেই বৃষ্টি হয়েছে, পথ জল কাদাময় হয়ে রয়েছে। হরিনারায়ণ পিছনে তাকাতে গিয়ে আর একটু হলেই আছাড় খেত। এইবার কিন্তু আর সে নিজেকে না সামলে পিছনের দিকে তাকিয়েই বলল, আমার পিছু পিছু এসে লাভ কি? আমার কাছে কিছুই নেই। পথে কিছু তরকারি কিনে এনেছি, আর মেয়েটার জন্য কয়েকটা জিলিপি ঠোঙায় রয়েছে। মেয়েটা জিলিপি খেতে বড্ড ভালোবাসে। টাকা পয়সা কিছুই নেই, বুঝলে? আমার কাছে টাকা পয়সা কিছুই নেই। হরিনারায়ণ এক নিঃশ্বাসেই কথাগুলো বলে ফেলে। আবার সামনের দিকে ঘুরে দুটো পা সামনে এগিয়ে গেছে এমন সময় তার মনে হলো পথের ঠিক মাঝামাঝি, তার থেকে কয়েক হাত দূরে কে যেন দাঁড়িয়ে আছে। চাঁদের আলোটা অল্প থাকার জন্য মুখটা ভালোভাবে দেখা যায় না, কিন্তু অবয়ব আর উচ্চতা খুব বেশি নয়। ঠিক তখনই হরিনারায়ণ একটা হাসির শব্দ শুনতে পায়। একটা মেয়ে গলার হাসির শব্দ, যেন কেউ খুব খুশি হয়ে ওইভাবে হাসছে। কে ওখানে? হ্যাঁ, ওখানে কে? আমি। বড্ড ভুল করে ফেলেছিস তুই। আজ রাতে তোর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসা দরকার ছিল। তার কারণ আমি তোর মেয়েকে আজ রাতে নিয়ে যাব। আবার সেই হাসির শব্দ, কিন্তু মেয়েটার অদ্ভুত গলায় কথাগুলো শুনে আর নিজের মেয়ের কথা শুনে হরিনারায়ণের মাথার ভিতর কেমন যেন গোলমাল হয়ে গেল। সঙ্গে সঙ্গেই তার হাত থেকে তরকারির ব্যাগটা পড়ে গেল জলের মধ্যে। জিলিপিগুলো কখন যেন নেতিয়ে গেছিল, সেগুলো ছড়িয়ে পড়ল। খবরদার, খবরদার, আমার মেয়ের কোনো ক্ষতি করবে না তুমি। খবরদার বলছি। আবার সেই হাসির শব্দ। হাসতে হাসতে আবার সে বলে উঠল,
করব না। তুই রাতের বেলা মেয়েকে ঘরে রেখে বাইরে গেছিস কেন? হ্যাঁ, আর তোর মেয়েকে তুই দেখতে পাবি না। এই আমি চললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চললাম। এমন একটা কথা শুনে হরিনারায়ণ আর দাঁড়িয়ে থাকতে পারল না, হোঁচট খেয়ে পড়ল জল কাদার উপর। তারপর কোনো রকমে উঠে ছুটতে লাগলো সামনের দিকে। একটু আগে পথের মাঝে যেখানে সেই কালো ছায়াটা দাঁড়িয়েছিল, সেখানে গিয়ে তাড়াতাড়ি নিজের দু হাতে তাকে ধরার চেষ্টা করলো। চিৎকার করে বলতে লাগলো, মেয়েটাকে ছেড়ে দে, ছেড়ে দে আমার মেয়েটাকে, আমার মেয়েটাকে ছেড়ে দে। হরিনারায়ণের দু চোখে নামতে লাগলো জলের ধারা। তখন আকাশ বাতাস কাঁপিয়ে একবার বিদ্যুৎ চমকে উঠল। হরিনারায়ণ দেখতে পেল বিদ্যুতের চমকের আলোতে গোটা পথ ফাঁকা, কেউ কোথাও নেই। হরিনারায়ণ দৌড়তে লাগলো। জল কাদার মধ্যে দিয়ে দ্রুত গতিতে ছোটা যায় না। চপ চপ শব্দটা যেন আশপাশের নিস্তব্ধতাকে খান খান করে দিচ্ছিল। একটু আগেই বাজ পড়ার শব্দ হয়েছে, তাছাড়া আর অন্য কোথাও কিছু নেই। হরিনারায়ণ দ্রুত ছুটছিল। মাঠের মাঝামাঝি তখন সে এসে পড়েছে। গ্রামে গিয়ে ঢুকতে পারলে চিৎকার চেঁচামেচি করে লোকজন জড়ো করা যাবে, কারণ গ্রামে যা হয়ে চলেছিল তাতে রাতের বেলা সকলেই সজাগ হয়ে থাকে। হরিনারায়ণের বারবার নিজের উপর দোষ দিতে ইচ্ছে হলো। কেন সে হাটে গিয়েছিল, কিন্তু তার তো কিছু করার নেই। পাপী পেটের জন্যই তাকে যেতে হয়েছে। পরপর 2 হাটবারে সে যায়নি। এমন হলে তো সব জায়গা দখল হয়ে যাবে। তারপর অন্য কারণে না হোক, না খেতে পেয়ে তাদের মরতে হবে। এমনিতেই গ্রামে বন্যায় এমন অবস্থা যে কারোর বাড়িতে গেলে চাল তো দূরের কথা, ভাতের ফ্যান পর্যন্ত পাওয়া যায় না। খুশি লাগলো হরিনারায়ণ যখন গ্রামের একদম পথের কাছে এসে পড়েছে। ঠিক তখনই একটা চিৎকার শুনতে পেল সে। হরিনারায়ণের বুঝতে অসুবিধা হলো না এটা তার মেয়ের চিৎকার। আমার মেয়েটাকে ছেড়ে দে বলছি, আমার মেয়েটাকে ছেড়ে দে, ছেড়ে দে আমার মেয়েটাকে। অন্ধকারে হরিনারায়ণ পাগলের মতো ছুটে গেল সামনের দিকে, কিন্তু তার মেয়ে তার সামনে ছিল না। গ্রামের বড় রাস্তার এক পাশে সারি সারি দেওয়া গ্রামের বাড়িগুলো, আর অন্য পাশে ফাঁকা জমি। সেই জমির দিক থেকেই চিৎকারটা ভেসে এসেছিল। অন্ধকারে কোনো রকমে ছুটে সে জমির দিকে নামতে গেল। হরিনারায়ণের বয়স হয়েছে, তাছাড়া এখন আগের মতো শরীরের ক্ষমতাও নেই। জলকাদায় হুমড়ি খেয়ে গিয়ে পড়ল জমির এক পাশে। চাষিরা মাঝে মাঝেই নানা কাজে বাঁশের গোঁচ পুঁতে গেছে। কাজ হয়ে গেলে সেই বাঁশের গোঁচ তুলে নেওয়া হয়, যাতে তাতে অন্যের কোনো ক্ষতি না হয়। কিন্তু এই দিকটায় জঙ্গল মতো হয়ে রয়েছে, তার মধ্যে কবে যেন 2-1টা বাঁশের গোজ এসেছিল। হরিনারায়ণ জলকাদায় পিছলে ছিটকে গিয়ে পড়ল সেই বাঁশের খুঁটির উপরে।
মস্ত বড় বাঁশের গোঁজ তার পেটে ঢুকে গেল একেবারে। হরিনারায়ণ তবু হার মানল না। কোনো রকমে সেখান থেকে উঠে হ্যাঁচড়াতে সামনের দিকে এগোতে লাগল। কারণ তখন সামনের দিকে একটা অদ্ভুত গলায় হাসির শব্দের সঙ্গে নিজের মেয়ের চিৎকার শুনতে পাচ্ছে সে। তারপর চোখের সামনেটা অন্ধকার হয়ে গেল। আজ আপনি শুনবেন তারানাথ তান্ত্রিকের একটি ফ্যান ফিকশন গল্প, সুকান্ত দাশের লেখা তারানাথ তান্ত্রিক ও কালো পিশাচিনী। আজ গল্প পাঠে তন্ময়, তারানাথ তান্ত্রিক ও গল্পের সূত্রধার আমি সুমন। অন্যান্য চরিত্রে সৌভিক, খুশি, দেবা, সুমনা, শুভম ও প্রত্যুষা। শুরু হচ্ছে আজকের গল্প, সুকান্ত দাশের লেখা তারানাথ তান্ত্রিক ও কালো পিশাচিনী। অন্ধকার হলেই তারা আসে, বুঝলে। দিনের বেলায় কোনো অশরীরী বেরিয়ে এসেছে এমনটা শুনিনি। আসলে সূর্যের আলো তাদের ক্ষমতাকে কমিয়ে দেয়। বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে অনেক সময় এমনটা হয়ে যায় যে সূর্যের আলোতেও তাদের ক্ষমতা বেশ ভালোই থাকে। অশরীরীর অত্যাচার তো সব সময় খুব শক্তিশালী হয় না। মাঝে মাঝে এমন হয় যে তার ক্ষমতা নেহাত সামান্য। তেমন অশরীরী আত্মাদের সঙ্গে মোকাবিলা করার জন্য খুব বেশি শক্তি দরকার হতো না। অশরীরী আত্মারা যত বেশি দিন ধরে পৃথিবীর বুকে থাকে ততই তার ক্ষমতা বাড়তে থাকে। তাছাড়া মৃত্যুর সময় যার মনে যত বেশি অতৃপ্তি কিংবা ক্ষোভ থাকে তার ক্ষমতাও তত বেশি। আমি এমন কিছু অতি নিম্ন স্তরের আত্মা দেখেছি, তারা পৃথিবীর বুকে অনেক দিন ধরে থাকতে থাকতে তাদের ক্ষমতা বেড়ে গেছে। উচ্চ স্তরের কোনো সাধু কিংবা তান্ত্রিকের পক্ষেও তাকে আটকাতে বেশ হিমশিম খেতে হয়। এতক্ষণ চুপ করে কিশোরী আর তারানাথের কথা শুনছিলাম। এবার বললাম, আচ্ছা, আপনি তো এমন অনেক অবস্থার মধ্যে পড়েছেন। কখনো এমন হয়েছে যে অতি সাধারণ কোনো এক অশরীরী আত্মা কোনো কারণে হঠাৎ করে বেশ শক্তিশালী হয়ে উঠেছিল এবং তাকে আটকাতে আপনাকে কিংবা অন্য কাউকে বেশ হিমশিম খেতে হয়েছে? আহা, তোমরা ভুল করছো। আরে আমার কাছে ক্ষমতা কখনো ছিল না। নেহাত মধুসুন্দরী দেবী আর মাতু পাগলির আশীর্বাদে একটু আধটু কিছু পেয়েছিলাম। তাতেই বেশ কিছু বুঝতে পারতাম আর কি। আর আসলে ওই দেহ বন্ধন করা থাকলে অশরীরী আত্মারা সহজে কোনো ক্ষতি করতে পারে না। আবার তাদেরও তুমি কোনো ক্ষতি করতে পারবে না। আমি সর্বচেষ্টা করতাম অশরীরী আত্মাদেরও যেন কোনো সমস্যা না হয়। দেখো, অকারণে কোনো আত্মা পৃথিবীর বুকে থেকে যায় না। মৃত্যুর পর যারা পৃথিবীর বুকে থেকে যায় তাদের কিন্তু অনেক কষ্ট হয়। এই অন্য জগৎ থেকে আমাদের জগতে এসে থাকা এবং এত কিছু করা, এটি তাদের অনেক জীবনী শক্তিও, যে যদিও সেটা তাদের আছে বলে তন্ত্রমতে বিশ্বাস হলেও বাকিরা বিশ্বাস করে না। অনেকই নষ্ট হয়। ব্যাপারটা সহজ নয়, বুঝলে।
তোমাদের বোঝানো যাবে না। তখন সে আদিক্ষেতা মানুষদের এইসব ব্যাপারে বোঝানো যায় না, এবং আমি বোঝাতে চাই না। কিশোরী ফট করে বলে উঠল, আপনার তথ্য কথা কে শুনতে চেয়েছে বলুন তো ঠাকুরমশাই? আপনি যেটা বলবেন বলছিলেন সেটাই বলুন। আপনি তো নিজেই বলেছেন মানুষের অনেক কিছুই আছে যেগুলো আপনি নিজেও এখনো বুঝতে পারেননি। আপনি আমাদের সেটাই বলুন না। ওই যে কি বলছিলেন না, একটা গল্প যে জমে উঠেছে সেটা বুঝতে পারছিলাম, কিন্তু কিশোরী আর তারানাথ মাঝে মাঝে এমন বাকবিতণ্ডার মধ্যে সেটা যে চূর্ণ বিচূর্ণ হতে চলেছে সেটাও আন্দাজ করতে পারছিলাম। তাই কথাটা বলেই ফেললাম। তারানাথ একটা পাসিং শো হাতে তুলে নিয়েছিল, তাতে অগ্নিসংযোগ করে দুবার ধোঁয়া ছেড়ে বাইরের আকাশের দিকে তাকিয়ে রইল। আকাশে কালো মেঘ জমেছে, ঠান্ডা শিরশির হাওয়া মাঝে মাঝে আমাদের গায়ে এসে ধাক্কা দিচ্ছে। তারানাথের এমনভাবে তাকিয়ে থাকার মধ্যে যে একটা গল্প বলার ভাব আছে তা আমরা জানি। অনেকদিন আগের কথা ভাবার সময় তেমনভাবে আকাশের দিকে তাকিয়ে স্মৃতিরঞ্জন করতে থাকি। তাই আমরা আর কি করি, চুপ করে বসে নিজেদের ধৈর্যের পরীক্ষা দিতে লাগলাম। এক সময় তারানাথ মৌনতা ভেঙে বলল, সেবার ছিল এমনই এক বর্ষার সময়। ভরপুর বর্ষা হয়েছিল। যে সমস্ত গ্রামে বর্ষার সময় জল ওঠে না বলে একটা সুনাম ছিল, সেই গ্রামের সুনাম পর্যন্ত ভেঙে গিয়েছিল। আমাদের গ্রামে সেবার ভীষণ বর্ষা হয়। আমাদের বাড়ির উঠানে জল জমেছিল প্রায় হাঁটুর কাছ পর্যন্ত। তোমরা তো জানোই আমার পরিবার ছিল যৌথ। বাবা, মা, জ্যাঠা, জেঠিমা সকলেই একসাথেই থাকত। বন্যার সময় তারা সকলেই বড় বিব্রত হয়ে পড়েছিল। সেবার আমি বন্যার সময় বাড়িতে ফিরে এসেছিলাম। যে সময়ের কথা বলছি তখন মধু সুন্দরী দেবীর সঙ্গে আমার দেখা হয়নি। মাতো পাগলির দেখা পেয়েছি, দীক্ষাও নিয়েছি, সামান্য কিছু তন্ত্রমন্ত্র শিখতেও শুরু করেছি। এমন একটা অবস্থা। তবে প্রথম দিকেই আমি রক্ষা কবচ তৈরি করা শিখেছিলাম। আর তাই আমাদের গ্রাম এবং আশেপাশের দুই একটা গ্রামে ছোটখাটো অশুভ শক্তি বিপদে পড়লে লোকেরা আমার কাছেই আসতো। বন্যার সময় মানুষ অশুভ অলৌকিক শক্তির থেকে প্রকৃতির উপর বেশি ভয় করে চলে। দেখতে দেখতে সপ্তাহখানেক কেটে গেল। জল নামতে শুরু করেছে। হাঁটু জল ক্রমে ক্রমে পায়ের মাঝামাঝি পর্যন্ত এসে দাঁড়িয়েছে। একদিন দুপুরবেলা সেই জলের কাছে দাঁড়িয়ে রয়েছি। বন্যার জন্য বাড়ির উঠোন থেকে বাড়ির দাওয়া আমাদের গ্রামে উঁচু করেই তৈরি করা হতো। তাই দাওয়া থেকে জল অনেকটা নিচে। সেখানে দাঁড়িয়ে চুপ করে জলের দিকে তাকিয়ে কিছু ভাবছি। এমন সময় বাড়ির বাইরের দিকে একটা ছপ ছপ শব্দ শুনতে পেলাম। মুখ তুলে দেখি একটা লোক, মধ্যবয়স্ক, গলায় একটা গামছা জড়ানো, পরনে ধুতিটা হাঁটু থেকে একটু উপরে তোলা। আমায় দেখতে পেয়ে সে মুখে একটা হাসি এনে আমার দিকে তাকিয়ে নমস্কার করে বলল, বলছি তারানাথ তান্ত্রিকের বাড়ি কি এটাই? যে সময়ের কথা বলছি তখন কিন্তু তারানাথ তান্ত্রিক বলে আমাকে পরিচয় খুব কমই দেয় লোকে। কেউ কেউ সাধু বাবা বলে, কেউ কেউ ঠাকুর মশাই কিংবা অন্য কিছুও বলে। আমি দেখেছি বিশেষ করে বাইরে থেকে যারা আসে তারাই তারানাথ তান্ত্রিক কথাটা বলে। যাই হোক, তাকে আপ্যায়ন করে ঘরের দাওয়াতে উঠতে বললাম। আপনি যে তারানাথ তান্ত্রিক তা বুঝতে পারিনি। আসলে আপনার পোশাক আশাক তো তেমন নয়, তাই। পোশাকে কিছুই হবে না, তবে আপনি বোধহয় বেশ গভীর কোনো একটা বিপদ নিয়ে আমার কাছে এসেছেন।
তবে বিপদটা কিন্তু আপনার নয়, আপনাদের গ্রামে কিছু একটা হয়ে চলেছে। লোকটার দিকে তাকিয়ে একভাবেই কথাগুলো বললাম। দেখতে পেলাম না তার চোখ দুটো বিস্ফারিত হয়ে এসেছে। সে আমার দিকে আর একটু এগিয়ে এসে, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি সব জানেন, আমাদের এই বিপদ থেকে বাঁচান ঠাকুরমশাই। বন্যা জলে এমন সমস্যা হয়েছে, আমাদের দিকটা একটু বেশি উঁচু বলে জল খুব তাড়াতাড়ি নেমে গেছে, কিন্তু কিন্তু যে বিপদ শুরু হয়েছে তার হাত থেকে তো বাঁচা যায় না ঠাকুরমশাই। সে আমার ঘড়ির দাওয়ার কাছেই এসে বসল। ধীরে ধীরে তার কাছ থেকে সমস্ত কথা আমি শুনলাম এবং তারপরে তাকে বললাম, বেশ, আমি আপনাদের গ্রামে যাব, কিন্তু প্রতিবারই 16 বছরের আগে গ্রামে যারা আছে তারাই মরছে। লোকটা মাথা নাড়িয়ে আমার কথায় সম্মতি জানিয়ে অপেক্ষা করতে লাগলো আমার কথার জন্য। সে এসেছিল দুপুরের সময়। তার গ্রাম এইখান থেকে বেশ খানিকটা দূরে। ভোরবেলা সে বেরিয়ে এসেছে। বাড়িতে বলতেই বাড়ির লোকেরা কিন্তু আপত্তি করল। একেতেই এমন সময়, তার উপর গ্রামের বিপদের কথা তাদের ভালোভাবে খুলে বলিনি। তাদের ঘোর আপত্তি সত্ত্বেও একসময় কোনো রকমে ওদের বুঝিয়ে সুজিয়ে সেই লোকটির সঙ্গে বেরিয়ে পড়লাম তার গ্রামের উদ্দেশ্যে। দেখতেই তো পাচ্ছেন ঠাকুরমশাই, আমি বাড়িতে একাই থাকি, কিন্তু গ্রামের সবার যে এমন বিপদ, এই বিপদ থেকে উদ্ধার পাওয়া তো সহজ ব্যাপার নয় ঠাকুরমশাই। বিজন বাড়িতে একাই থাকে। আমরা গিয়ে পৌঁছলাম ওই বিকেলের দিকে। তারপর সন্ধ্যার দিকে দাওয়ার কাছে বসে বিজনের সাথে কথা বলছি, এমন সময় এলো পাশের বাড়ির থেকে একজন। আমায় দেখে বেশ খুশি হয়ে বললে, আপনাকে খোঁজার জন্য আগের মাসেও লোক পাঠিয়েছিলাম, কিন্তু তারা এসে জানালো আপনি নাকি বাড়িতে নেই। আগের মাসে আমি সত্যিই ছিলাম না, শেষের দিকে বাড়িতে এসে পৌঁছেছি। যখন এসেছি তখন তো প্রবল বন্যা। শুনেছিলাম কে যেন খুঁজতে এসেছিল, কিন্তু তখন আর সে ব্যাপারে খোঁজ নেওয়া হয়নি আমার। বুঝতেই পারছো কি যে হচ্ছে গ্রামে, কিছুই তো বুঝতে পারছি না। 16 বছরের কাছাকাছি মেয়েদের রাতের বেলা একা পেলেই কে যেন ডেকে নিয়ে যায়, আর তারপর তাদের বীভৎসভাবে হত্যা করে ঠাকুরমশাই। এ দৃশ্য যেন চোখে দেখা যায় না। মাথাটা পিছনের দিকে ঘুরিয়ে দেয়। গোটা শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, শুধু ঘাড় ভাঙা, আর তাদের কপালের মাঝখানে ধারালো কিছু দিয়ে একটা ক্ষত তৈরি করা থাকে। ক্ষত? সেটা কেমন? মেয়ে মানুষ কপালের যেখানে টিপ পড়ে, কিংবা যেখানে চন্দনের ফোঁটা দেয়, বা অন্য কিছু, কপালের ঠিক মাঝখানে সেইখানে ধারালো কিছু দিয়ে কেউ যেন একটা গর্ত করে দিয়ে যায়, সেখান থেকে রক্ত বেরিয়ে আসে। বাকি আর কোনো শরীরে কোথাও আঘাতের কোনো চিহ্ন থাকে না ঠাকুরমশাই। এইবার কিন্তু আরো অবাক হলাম। এতক্ষণ মনে হয়েছিল শুধু মৃত্যু হয়, এখন তো কপালে ঠিক মাঝখানের গর্ত করে দিয়ে যায়। কোনো কিছু বুঝে উঠতে পারছিলাম না। আর সেই গ্রামে বেশ কয়েকদিন থাকতে হবে এমন ভেবেই এসেছিলাম। পরদিন সকালে আমরা গিয়ে দেখা করলাম যার বাড়িতে শেষবার এমন ঘটনা ঘটেছে তার সঙ্গে। হারাধন তার বাড়ির দাওয়ার কাছেই গালে হাত দিয়ে চুপ করে বসেছিল। রান্নাঘর থেকে কোটকাট শব্দ শুনে বোঝা যাচ্ছিল তার বাড়ির কর্তি বোধহয় রান্নাঘরের কাজ করছে। আমাদের দেখলো একবার, তারপরে আবার মুখ সরিয়ে নিল। বোঝা গেল কোনো কিছুতেই তার যেন কোনো উৎসাহ নেই। আমরা দাওয়ার কাছেই গিয়ে বসলাম। অনেক কথা বললাম, কিন্তু হারাধন কিছুই বলে না, চুপ করে আমাদের কথা শোনে।
আমার দিকে মাঝে মাঝে তাকিয়ে দেখে, আবার সামনের দিকেই তাকিয়ে থাকে। একটু পরেই ঘরের ভিতর থেকে কথা ভেসে এলো। কোনো কথা বলে লাভ নেই। 3 দিন ধরে তেমনভাবে কোনো কথাই বলছে না। খেতে দিলে খায় না, ঘুমোয় না, একভাবে বসে আছে। এমন করলে তো শরীর খারাপ হবে। আরে কথা শোন, কিছু একটা উপায় ঠিক বেরোবে। হারাধন যেন রাগের দৃষ্টিতেই তাকালো বিজনের দিকে। আমি বললাম, এভাবে তো কিছু করা যাবে না হারাধন, আমাদের ভাবতে হবে কিছু একটা। আর তাছাড়া তোমার তো এতে কোনো দোষ নেই। এই প্রথম হারাধন মুখ খুলল, তারপর আস্তে আস্তে বলল, কে বলেছে দোষ নেই? আমি যদি সেদিন রাতে তাড়াতাড়ি বাড়ি ফিরতাম তাহলে তো আর এমন কিছু হতো না। কিন্তু কি করবো বলুন তো ঠাকুর মশাই, আমার হাতেও তো সব নেই। বন্যার পর ঘরের অবস্থা এমন, চাল নেই, ডাল নেই, আমায় তো বেরোতে হবে। আর বেরোতে গিয়েই তো বিপদটা হলো। কতবার বললাম তোমার তো কোনো দোষ নেই, তুমি তো আমাদের ভালোর জন্যই বেরিয়েছিলে। জল ভেঙে পাশের গ্রামে গিয়ে আবার আসতে তো সময় লাগবেই। আবার কেউ তো তোমার জন্য চাল ডাল নিয়ে বসেনি, তাই না? কিন্তু তুমি তো আমার কথা শুনছই না। আমি যদি আরো তাড়াতাড়ি আসতাম তাহলে আর কিছু হতো না, আর কিছু হতো না। হারাধন হা হয়েই বসে রইল। বুঝতে পারলাম গ্রামের সমস্যাটা শুধু গভীর নয়, গভীরতর। তার কাছ থেকে আরো অনেক কিছুই জানা গেল, এমনকি হারাধনের বউও জানালো। তখন আমি ঘরেই ছিলাম, রান্নাঘরে রান্না করছিলাম। সেই সময় আমার পাশে হ্যারিকেন জ্বলছিল, বাইরে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। মেয়েটা আমার ঘরেই ছিল, কি যেন করছিল, ঘরের মধ্যেও হ্যারিকেন জ্বলছে। এমন সময় মনে হলো বাইরে যেন কারা কথা বলছে। আমি মনে করলাম পথের কাছে কেউ হয়তো কথা টথা বলছে। তাছাড়া তখন তো পুরোপুরি সন্ধ্যা হয়নি, সন্ধ্যা হবে হবে করছে। আমি মন দিয়ে নিজের কাজ করছি। একটু পরেই সন্ধ্যা নামলো ঝুপ করে। নিজের কাজ ছেড়ে উঠতে যাব এমন সময় মনে হলো মেয়েটা কার সঙ্গে যেন কথা বলছে। আমি একবার রান্নাঘর থেকে বলে উঠলাম, কি হলো, কার সঙ্গে কথা বলছিস? মেয়েটা আবার চুপ করে গেল। তারপরেও আবারও যেন ফিসফিস করে কার সঙ্গে যেন কথা বলছে। একটু পরেই মেয়ের মুখে পাশের বাড়ির কমলার নাম শুনলাম। মনে করলাম যে কমলার সঙ্গেই হয়তো কথা বলছে। কিন্তু তোমার মেয়ে কমলার সঙ্গে কথা বলছিল না। কিন্তু ওই সন্ধ্যা নামার পরে যে পাশের বাড়ি থেকে কেউ তোমার বাড়িতে আসবে না, সেই কথাটা তোমার মনে হলো না? কি যে হলো আমার তখন। একটু পরেই হঠাৎ করে কি মনে হতে রান্নাঘর থেকে ছুটে গেলাম। দেখি মেয়েটা আমার ঘরে নেই, দরজা খোলা, উঠোনের দিকেও কেউ নেই। চিৎকার করে ডাকতে লাগলাম আমার মেয়েকে, কিন্তু কোথাও আমার মেয়েটা ছিল না। সঙ্গে সঙ্গে ছুটে গেলাম পাশের বাড়িতে কমলার কাছে। থেকে জিজ্ঞাসা করতেই কমলা আমায় অবাক করে দিয়ে বলল, সে নাকি আজ সারা দিন আমার বাড়িতে আসেইনি। সত্যি সকাল থেকেই তো আমি একবারও তাকে দেখিনি। ততক্ষণে তো আশেপাশের অনেককেই এ কথা বলা হলো, সকলে ভয় পেয়ে গেছে। কিন্তু কিন্তু মেয়েটাকে আমার আর খুঁজে পাওয়া গেল না কোথাও। এতটাই বলতে পারলো হারাধনের বউ। তারপর শাড়ির আঁচলে মুখ গুঁজে ফুঁপিয়ে কেঁদে উঠল। হারাধন আগের মতোই যেমন নির্লিপ্ত ছিল তেমন ভাবেই রইল। সে সেইভাবেই বলল, অনেক রাত্রের দিকে মেয়েটাকে ওই জমির মধ্যে পেলাম, ঘাড় ভেঙে পড়েছিল।
তার কপালের মাঝখানে আগের মতোই কেউ যেন একটা গভীর ক্ষত করে দিয়ে গেছে। আরাধনের বাড়ি থেকে ফিরে এসে বিজনের সঙ্গে এই ব্যাপারে বেশ কিছু কথা বলতে লাগলাম। যে লোকটি আমায় আমার বাড়িতে ডাকতে গিয়েছিল তার নাম বিজন কর্মকার। বললাম, ব্যাপারটা কি প্রতিদিন রাত্রে এমন ঘটে? মানে প্রত্যেক রাতেই কি কারোর না কারোর ক্ষতি হয়? এরকম শুরু হয়েছে মাস 3 ধরে। 16 বছরের কম বয়সী মেয়েদেরকে নিয়ে যায়, তবে সব সময় হয় না। যেই রাত্রে সন্ধ্যের পরে কোনো মেয়ে একটু ফাঁকা থাকে তখনই তাকে নিয়ে যায়। 3 সপ্তাহ ধরে কিচ্ছু হয়নি, তারপরে হলো বলেই তো আপনার কাছে ছুটে গেলাম আমি। একটানা কথাগুলো বলে তারানাথ চুপ করতেই কিশোরী বলে উঠল, কিন্তু কে এই কাজ করছে? 16 বছরের কম বয়সী মেয়েদের এইভাবে ঘর থেকে বাইরে নিয়ে গিয়ে মেরে কার লাভ? লাভ ক্ষতির হিসেব তখন আমি করছিলাম না কিশোরী। আমি শুধু ভাবছিলাম এমন কাজ কোনো অশরীরী আত্মার, তাছাড়া অন্য কেউ এই কাজ করতে পারবে না। তাছাড়া মনে করো, যে মেয়ে জানে যে তার বিপদ রয়েছে সে তো আর অকারণে ঘর থেকে বাইরে বেরিয়ে যাবে না। নিশ্চয়ই এমন কিছুর কারণে সে বেরিয়েছে যাতে তার বিপদের আভাস পায়নি। এতে মনে পড়ে গেল অশরীরীর আত্মার রূপ বদলাবার এক অদ্ভুত ক্ষমতা থাকে, তবে সে ক্ষমতা সকল আত্মার থাকে না। বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে আত্মা কোনো তন্ত্রের ক্ষমতা লাভ করলে তখনই এমনটা হতে পারে। তাহলে কি এই গ্রামের উপরে কেউ এমন অভিশাপ করেছে যার জন্য এসব হচ্ছে? মনে মনে সমস্ত কিছু ভেবে গ্রামে আমি খোঁজ করতে লাগলাম। আসলে 3 মাস আগেই গ্রামে কিছু হয়েছিল কিনা, আর সেটা করতে করতেই গ্রামের একদম শেষের দিকে একটা মন্দিরে গিয়ে পৌঁছলাম আমি। সেই মন্দিরে একজন পুরোহিত আছে। পুরোহিত আমার সমস্ত কথাই ভালোভাবে শুনে বলল, হ্যাঁ, এই বিপদ থেকে আপনি রক্ষা করুন ঠাকুর মশাই। হে, আমার বাড়িতেও তো বিয়ে আছে, ভয়ে ভয়ে থাকি। সন্ধ্যে নামার আগেই বাড়ি ফিরে যেতে হয়। তাছাড়া তাকে কোনো মেয়ে মানুষ আটকাতে পারে না সহজে। বাড়িতে অন্য কোনো মেয়ে মানুষ থাকলেও আধার না হলেও সে ঠিক এসে নিয়ে চলে যেতে পারে। তাই অন্ধকার নামার পরে আমি আর এখানে থাকি না ঠাকুর মশাই। সন্ধ্যার একটু আগেই আমি পুজো করে চলে যাই। 3 মাস আগে এখানে কিছু হয়েছিল? এক তান্ত্রিক এসেছিল মাস 3 আগে আমাদের গ্রামে। গ্রামের বাইরে যে ফাঁকা জমি আছে, একটা বড় বটগাছ আছে ওখানে, সেখানেই সে আস্তানা গেড়েছিল। গ্রামের লোকেরা মাঝে মাঝে তার কাছে যেত, কেউ মাঝে মাঝে গ্রামের মধ্যে ঢুকতো। তবে একদিন নাকি সে আমাদের গ্রামের একটি মেয়েকে চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে তার গোয়াল ঘরের কাছে কি একটা কাজে গেছিল। তখন সন্ধ্যার সময় ওই তান্ত্রিক নাকি তার মুখ চেপে ধরে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। গ্রামের লোকেরা হাতে নাতে ধরে ফেলে মারধর করে তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। অনেকে বলে সেই তান্ত্রিক নাকি বলি দেওয়ার জন্য ওই মেয়েটাকে নিয়ে যেতে চেয়েছিল। অনেকে বলে অন্য কোনো কাজেও লাগতে পারে হয়তো, তাই জন্য হয়তো নিয়ে গেছিল। এই কথাটা গ্রামের আর কেউ জানে না? মানে ওই গ্রামের সবারই যেটা জানার কথা। সবাই জানে ঠাকুর মশাই, কিন্তু ওই ঘটনার প্রায় 3 সপ্তাহ পরে ওই মেয়েটি মানে
আমাদের গ্রামের পার্বতী জ্বরে ফুকে মারা যায়। মাত্র 3 দিনের জ্বরে সে মারা গেছিল। আর তার কপালে ঠিক মাঝখানে কি যেন একটা হয়েছিল, অনেকটা গুটি গুটি মতো। জায়গাটা ফুলেছিল। আর তারপরের থেকেই তো গ্রামে এইসব শুরু হয়েছে ঠাকুর মশাই। পুরোহিতের কথায় অনেক কিছুই আমার কাছে যেন পরিষ্কার হয়ে এলো। আমি বুঝতে পারলাম এই গ্রামের মানুষদের বিপদ থেকে তাড়াবার একটাই রাস্তা রয়েছে। ওই পার্বতীর মৃত্যু কিভাবে হয়েছিল সেটাই জানতে হবে। পরদিন সকালে পার্বতীর বাড়িতে পৌঁছে গিয়ে কিন্তু হতাশ হলাম। পার্বতী তার মায়ের সঙ্গে সেখানে থাকত, কিন্তু পার্বতীর মৃত্যুর মাসখানেক পরেই তার মা গ্রাম ছেড়ে চলে গেছে। হতাশ হয়ে মনে মনে বললাম, কিছুই করার নেই। এর মাঝেই দেখতে দেখতে বেশ কয়েকটা দিন কেটে গেছে। মনে মনে যেমন অধৈর্য হচ্ছিলাম, তেমনি কোনো পথ বেরিয়ে আসলো না বলে ভাবনাতেও পড়েছিলাম। ঠিক এমনই একদিন রাতের বেলা দাওয়ার কাছে বসে আছি, এমন সময় মনে হলো পথ দিয়ে কে যেন হেঁটে যাচ্ছে। তার হাঁটার মধ্যে একটা দ্রুত গতি রয়েছে। তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। দ্রুত উঠোন পেরিয়ে পথের কাছে নেমে এসে ডাক দিলাম, কে ওখানে? কে যায়? আমি মাধব ঠাকুরমশাই। বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গেছে। না জানি কি সর্বনাশ হয়েছে। সঙ্গে সঙ্গেই আমি মাধবের পিছু নিলাম। মাধবের বাড়ি বিজনের বাড়ি থেকে মাত্র 3টে বাড়ি পড়ে। দুজনে মিলে প্রায় হুড়মুড় করে বাড়ির কাছে গিয়ে পড়েছি। এমন সময় শুনতে পেলাম, ঘরের ভিতর থেকে একটা হাসির শব্দ। আর তারপরেই যেন কেউ আস্তে আস্তে বলছে, আমার সঙ্গে চল, আমার সঙ্গে চল। কিন্তু আমার কপালের মাঝখানে এটা কি হলো? কি হয়েছে এখানে? আরে আমার সঙ্গে চল না, সব কিছু ঠিক হয়ে যাবে। দেখিস, একদম সব ঠিক হয়ে যাবে। কপালের ওই মাঝখানে অমন দাগ আর কিচ্ছু থাকবে না। তুই চল, সব ঠিক করে দেবো। কিন্তু বাবা যে সন্ধ্যার পর বাইরে যেতে বারণ করেছে আমাকে। এক্ষুনি চলে আসবে। মা পাশের ঘরে তোর মা ঘুমিয়ে পড়েছে। তোর বাবার আসতে এখনো সময় লাগবে। তুই আয় আমার সঙ্গে আয়। হায় 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 হায়। হায় হায়। আবার সেই হাসির শব্দ। মাধব এগিয়ে যাচ্ছিল, আমি তার হাত চেপে ধরলাম। সঙ্গে সঙ্গে দেখতে পেলাম খোলা দরজার এক পাশে একটা হ্যারিকেন জ্বলছে, আর সেই হ্যারিকেনের আলোতে দরজা দিয়ে এক পা করে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে মাধবের মেয়ে। তার আশেপাশে কেউ কোথাও নেই। মাধব কাঁপা কাঁপা গলায় বলে উঠল, চলে যাচ্ছে, আমার মেয়েটা চলে যাচ্ছে। ঠাকুরমশাই, কিচ্ছু হবে না,
সব কিছু ঠিক হয়ে যাবে। আমার সঙ্গে এসো। সঙ্গে সঙ্গে আমি বাইরে বেরিয়ে গেলাম। মেয়েটা থতমত খেল। ঠিক সঙ্গে সঙ্গে মনে হলো সে জ্ঞান হারিয়ে মাটির উপর পড়ে যাচ্ছে। তাড়াতাড়ি মেয়েকে সামলাও, মাটির উপর যেন পড়ে না যায়। পড়ে গেলে কিন্তু বিপদ হবে। এইখানে তারানাথকে থামিয়ে আমি প্রশ্ন করলাম, বিপদ? বিপদ হবে কেন? আত্মা যখন কারোর উপরে ভর করে কিংবা নিজের বশ করে ফেলে, তখন সেখান থেকে ছেড়ে যাওয়ার সময় হঠাৎ করেই যখন সে আত্মা বেরিয়ে যায়, সেই শরীর তখন জ্ঞান হারিয়ে ফেলে। সেই সময় তার অবচেতন মন শুধুই জেগে থাকে, আর কোনো কিছুই থাকে না। ওই সময় মাটিতে পড়লে মৃত্যু হতে পারে। মাধব নিশ্চয়ই তাকে ধরে ফেলেছিল, কিন্তু যে তাকে ডেকে নিয়ে যাচ্ছিল সে কোথায় গেল? মাধব তাকে সঙ্গে সঙ্গেই ধরে ফেলল। মেয়েটা তখন জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি এদিক ওদিক তাকালাম। প্রথমে কিছুই দেখতে পেলাম না। তারপর মনে হলো আধার উঠোনে আকাশে চাঁদের অল্প আলোতে ঘরের ঠিক এক পাশে দাওয়ার কাজটা কে যেন চুপ করে দাঁড়িয়ে আছে। আমি সেই দিকে তাকিয়ে বললাম, কে তুই? আমি তোকে কেন বলবো? হ্যাঁ, আমি তোকে কেন বলবো কে আমি? তুই চলে যা, চলে যা এখান থেকে। আমি ওকে নিয়ে যাব। আজ না নিয়ে যেতে পারলেও কাল কিংবা তার পরের দিন নিয়ে যাবই। হ্যাঁ, আমি ওকে নিয়ে যাবই। তুই ওকে কখনো নিয়ে যেতে পারবি না। আমি তোকে... আমার মুখের কথা শেষ হলো না, হঠাৎ করে বুঝতে পারলাম সেই ছায়া মূর্তি মুখে একটা অদ্ভুত শব্দ করে আমার দিকে শূন্যে ভেসে এলো। আমি কিছু করার আগেই একটা প্রবল হাওয়ার ধাক্কায় আমি ছিটকে গিয়ে পড়লাম জল কাদার মধ্যে। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল আসার সময় দেহ বন্ধন করা হয়নি। এমন কোনো তন্ত্র কিংবা মন্ত্র আমার জানা নেই যা দিয়ে এমন শক্তিশালী কোনো এক প্রেতকে আমি এখান থেকে তাড়িয়ে দিতে পারবো। জল কাদার মধ্যে ছিটকে যাওয়ার সঙ্গে সঙ্গেই ঘুরে দেখলাম মাধবের দিকে। সে মেয়েটাকে তুলে নিয়ে ঘরের দিকে এগোতে শুরু করেছিল। এমন সময় সেই প্রেতাত্মাটা ছুটে গেল তার দিকে। দেখতে পেলাম মাধব হুমড়ি খেয়ে জল কাদার মধ্যে পড়ছে। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও! তবে আমার কেন জানি না মনে হলো এই মুহূর্তে কেউ বাঁচাতে আসবে না, কারণ এই মুহূর্তে যে এই উঠোনের মধ্যে এমন একটা বিভৎস ব্যাপার ঘটে যাচ্ছে সেটা কেউ জানে না। কেন এমনটা মনে হলো সেটা আমি জানি না, কিন্তু হঠাৎ করেই ব্যাপারটা মনে হয়েছিল। আর ঠিক তখনই সামনের দিকে তাকাতে বুঝতে পারলাম আমি মিথ্যে ভাবিনি। কেমন যেন অন্ধকার হয়ে গেছে। সেই অন্ধকারের মধ্যে আমি মাধবকে পর্যন্ত ভালোভাবে দেখতে পেলাম না। একটু ঘরের মধ্যে জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার শব্দ শুনতে পাচ্ছি। আবার সে হেসে উঠল।
থেকে আজ পর্যন্ত কেউ বাঁচেনি। তোরাও বাঁচবি না, না তোরাও বাঁচবি না। তোরা আমার পথে যখন এসেছিস, তোদেরকেও আমি মারবো। আমায় মারলে মারো, কিন্তু কিন্তু আমার মেয়েটাকে দয়া করে ছেড়ে দাও। আমার মেয়েটাকে। অন্ধকারের মধ্যেই যেন অস্পষ্ট দেখতে পেলাম সে এক পা করে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে মাধবের দিকে। মাধব মাটির উপরে পড়ে থাকা মেয়েটাকে দুয়াতে আড়াল করার চেষ্টা করছে যেন। মনে মনে মাতু পাগলির নাম স্মরণ করলাম আমি। তারপরেই জল কাদার মধ্যে তাড়াতাড়ি এগিয়ে গেলাম সামনের দিকে। বোধহয় কালো মূর্তিটা আমার দিকে তাকিয়েছিল। এইবার দেখতে পেলাম তার বিভৎস রূপ, লাল টকটকে চোখ, মুখের দাঁতগুলো হিংস্র ভাবে যেন বাইরে বেরিয়ে পড়েছে। আর ঠিক কপালের মাঝামাঝি একটা গভীর ক্ষত। ধারালো কিছু দিয়ে কেউ বারবার সেই কপালের মাঝখানটায় গর্ত খোঁড়ার চেষ্টা করেছে। শিউরে উঠলাম। সে আমার দিকে তাকিয়ে আবার বলল, কেন এসেছিস এখানে? চলে যা। এই গ্রামের সঙ্গে তো তোর কোনো যোগাযোগ নেই, তাহলে কেন এসেছিস? চলে যা এখান থেকে, চলে যা। আমি এই গ্রামে এসেছি এই গ্রামকে বাঁচাতে, আর তোমার এই গ্রাম থেকে উদ্ধার করে নিয়ে যেতে। কেন তুমি এসব করছো? তোমার তো কোনো ক্ষতি গ্রামের লোকেরা করেনি। আমি কাউকে ছাড়বো না, কাউকে না। আমার কোনো দোষ নেই। আমি শুধু আজ্ঞা পালন করছি। এই গ্রামে যেদিন একটিও 16 বছরের কম বয়সী মেয়ে আর থাকবে না, তখন আমি এখান থেকে চলে যাব। কার আজ্ঞা? কে তোমায় এমন কাজ করতে বলেছে? সব প্রশ্নের উত্তর আমি তোকে দেব না। তবে সেই গ্রামেরই পাশে কোথাও আছে, আর তুই আমার পথ আটকেছিস। আজ আমি চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসব। আবার এসে আমার কাজ আমি করবই। সঙ্গে সঙ্গেই হাওয়ার মতো সে কোথায় যেন চলে গেল। মাধবকে জল কাদা থেকে তুলে তার মেয়েকে ঘরের ভিতরে নিয়ে যাওয়া হলো। অনেকক্ষণ তার জ্ঞান রইল না। শেষ রাত্রের দিকে তার জ্ঞান ফিরে এলো। আমি, মাধবের বউ সকলে তার মাথার কাছেই বসেছিলাম। মাধবের বউ পাশের ঘরে ঘুমিয়ে পড়েছিল। তাকে ডাকাডাকি করেও তাকে তোলা গেল না। কিন্তু মাধব যেই গিয়ে তার গায়ের উপর হাত রাখলো, সে উঠে বসলো। শুয়ে শুয়ে চোখ বন্ধ করেছিল মাত্র। সে রাত্রে এসব নিয়ে আর কোনো কথাই বললাম না। পরদিন সকালে আবার ফিরে এলাম বিজনের বাড়িতে। বিজন আমায় দেখে অবাক হয়ে যেতেই তাকে সমস্ত কথা খুলে বললাম। ঠাকুরমশাই, গ্রামের অনেকেই সন্দেহ করে ওই পার্বতীর মৃত্যুর পেছনে ওই তান্ত্রিকেরই হাত আছে ঠাকুরমশাই। পার্বতীর মৃত্যুর পরে এইসব শুরু হয়েছে ঠাকুরমশাই। কোনোভাবে এই অশরীরী আত্মা পার্বতী নয় তো? আমার এমনটাই মনে হয়েছিল। ওই তান্ত্রিক কোনোভাবে পার্বতীকে হত্যা করে, তারপরে তার আত্মাকে এমন কাজে লাগিয়েছে, সে গ্রামের উপরে প্রতিশোধ নিতে চাইছে। তারপর কি হলো? সে বলেছিল
তান্ত্রিক আশেপাশেই কোথাও আছে। সেই মতো আমরা এইদিকে ওদিকে অনেক খোঁজাখুঁজি করলাম। গ্রামের বাইরের দিকে একটু জঙ্গল মতো জায়গা ছিল, সেইখানে যেতেই বুঝতে পারলাম সেখানে ডাল পাতা দিয়ে একটা থাকার জায়গার মতো বানানো হয়েছে। এক জায়গায় পুজোর উপকরণ ছড়িয়ে রয়েছে। এখানে কেউ ছিল তা বোঝা যায়, কিন্তু সেখানে তখন কাউকেই দেখতে পেলাম না। মাধব, বিজন, আমি আর গ্রামের একজন মিলে সেখানে এসেছিলাম। মাধব বলল, মনে হয় আমরা এখানে আসবো সে কথা সে বুঝতে পেরে পালিয়ে গেছে। আর একবার আসুক, আসলে ঠিক তাকে আমরা হাতে নাতে ধরবো। কিন্তু আমার মন বলছিল সে আসবে না। একবার যখন প্রেতকে সেই গ্রামে প্রবেশ করাতে পেরেছে, তখন দূর থেকে হলেও সে ওই প্রেতকে চালনা করতে পারবে। তাই আমিও অপেক্ষায় রইলাম সেদিন রাত হবার জন্য। সেদিন রাতে পরিকল্পনা করলাম। মাধবের বউকে পাঠিয়ে দেওয়া হলো হারাধনের বাড়িতে। হারাধন, আমি, মাধব, বিজন মিলে মাধবের বাড়ির বাইরে অপেক্ষা করলাম। ক্রমে ক্রমে রাত বাড়তে লাগলো। এক সময় যেন মনে হলো মাধবের ঘরের দরজার কাছে কেউ ধাক্কা দিচ্ছে। মাধবের মেয়ে ঘর থেকে বেরোতেই কারা যেন কথা বলতে লাগলো। কথা শোনা না গেলেও আমরা অপেক্ষা করলাম। যেই ওরা দুজনে মিলে বাইরে বেরিয়েছে, এমন সময় তাড়াতাড়ি ছুটে গেলাম সামনের দিকে। ও হ্যাঁ, এইখানে বলে রাখা ভালো, এই অল্প সময়ের মধ্যে আমি একটা ব্যবস্থা করেছিলাম তাকে কিভাবে ধরা যায় তার জন্য। তাকে পুরোপুরি ভাবে ধরা তো সম্ভব নয়, তাকে বন্দি করবার জন্যে একটা গণ্ডি তৈরি করেছিলাম। সেই গণ্ডির মধ্যে সে আসতেই আমরা সঙ্গে সঙ্গে গিয়ে মাধবের মেয়েকে সেখান থেকে সরিয়ে নিলাম। গণ্ডির মধ্যে সে আবদ্ধ হয়ে বাইরে যাওয়ার চেষ্টা করতে লাগলো বারবার। আর তখন তাকে আমি বললাম, এখান থেকে তোমায় একটাই শর্তে ছাড়তে পারি। আজকের পর থেকে এই গ্রামে তুমি আর কিছুতেই আসবে না। যে তোমায় পাঠিয়েছে তার কাছেই তুমি ফিরে যাবে। বেশ কিছুক্ষণ পর্যন্ত ভয় দেখাবার চেষ্টা করলো। একসময় বাধ্য হয়ে তার সেই ভয়ঙ্কর রূপ পরিবর্তন হয়ে এলো। দেখতে পেলাম গণ্ডির মধ্যে বসে রয়েছে একটি গ্রামের অতি সাধারণ মেয়ে। তাকে দেখে হারাধনের মুখে ফুটে এলো, পার্বতী। মেয়েটা মুখ তুলে তাকালো। তার চোখের দৃষ্টি বাদ দিলে হার কিন্তু তেমন কিছুই নেই। আমি গণ্ডি খুলে দিতেই সে বেরিয়ে গেল, কারণ ততক্ষণে আমি লাল সুতো সবার হাতে পরিয়ে দিয়েছি। সেদিন রাত্রে লাল সুতো একমাত্র মাধবের মেয়ে বাদে গ্রামের বাকি সবার বাড়িতে বাড়িতে আমি পৌঁছে দিয়ে এসেছিলাম। গ্রামের সবাই ভয়ে ভয়ে লাল সুতো হাতে বাঁধতে রাজি হয়ে গিয়েছিল। সে চলে যেতেই আমরাও সেই রাত্রে গ্রামের বাইরে সেই জঙ্গলের কাছে গিয়ে পৌঁছলাম। জঙ্গলের মধ্যে ঢুকছি এমন সময় শুনতে পেলাম একটা রচনা গলা। কেন চলে এসেছিস? তোকে বলেছি না ওই গ্রামে একটাও যুবতী মেয়েকে আমি থাকতে দেব না। সবাইকে এক এক করে মারবো। কে আটকেছে তোকে? বল, কে আটকেছে তোকে? আটকেছে ওর ক্ষমতা। ওর ক্ষমতা আছে। ও আমাকে ধ্বংস করতে না পারলেও
আমাকে আটকাতে পেরেছে। আমি আমি আবার যাব, আরো বেশি শক্তি নিয়ে যাব। আমি যাবই। সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে এলাম জঙ্গলের কাছ থেকে। তান্ত্রিক আমাদের দিকে তাকালো, সেই বিভৎস মূর্তিটাও আমার দিকে তাকালো। বললাম, তার মানে এই সব কিছুর পিছনে তোমার হাত আছে, তোমার জন্য এই সমস্ত কিছু হয়েছে। তান্ত্রিককে দেখেই হারাধন, মাধব, পিজন এক বাক্যে যেন স্বীকার করেছিল, এই হলো সেই তান্ত্রিক যাকে ওরা গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল। আমি প্রতিশোধ নিয়েছি। আমায় ওরা গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল। ওই মেয়েটিকে আমি বলি দিতে চেয়েছিলাম, সে বলি হয়নি, আর তাই ওকে আমি মেরেছি প্রথমে। তারপর বাকিদেরও সবাইকে মারবো, সবাইকে, কাউকে ছাড়বো না আমি। আমি তান্ত্রিকের সঙ্গে কথা বলতে বলতে দেখতে পেলাম সামনে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটি তান্ত্রিকের দিকে অদ্ভুতভাবেই দেখছে। কোনো কারণে যে সে তান্ত্রিকের উপরে রুষ্ট সেটা বোঝা গেল। কোনো তান্ত্রিক যখন কোনো অশরীরী আত্মাকে কাজে লাগায়, তখন সে কিন্তু নিজের ইচ্ছায় কাজ করে না, কাজ করে ওই তন্ত্রের মায়াজালে। সেই মায়া কেটে গেলেই সবচেয়ে প্রথম ক্ষতি হয় কিন্তু সেই তান্ত্রিকেরই। আমি বললাম, তুমি যা করেছো তা অন্যায়, এমন কাজ তুমি কখনোই করতে পারো না। গ্রামের সবাইকেই আমি রক্ষা কবচ দিয়ে যাব, তবে যেই দিন তোমার প্রভাব থেকে ওই অশরীরী আত্মা মুক্তি পাবে, সেদিন প্রথম সে তোমায় হত্যা করবে, মনে রেখো। তখন ওরা আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না আমি জানতাম। আমরা সেখান থেকে চলে এলাম। দুদিন পরে আবার সেই জঙ্গলে গেছিলাম। সেখানে কিন্তু কেউ ছিল না আর। এই দুদিনের মধ্যে গ্রামে কোনো বিপদও হয়নি। গ্রামের সবাইকে আশ্বস্ত করে আমি চলে এলাম। কিন্তু এর কয়েকদিন পরেই বিজন আবার আমার গ্রামে এসেছিল। আমি ভেবেছিলাম হয়তো গ্রামে আবার বিপদ শুরু হয়েছে, কিন্তু সে আমায় একটা অদ্ভুত খবর দিল। গ্রামের লোকেরা কয়েকদিন পরে একবার আবার সেই জঙ্গলে ঢুকেছিল। সে তান্ত্রিক এসেছে নাকি দেখার জন্য। সেখানে ঢুকে ওরা দেখতে পায় তান্ত্রিক তার কুঁড়ে ঘরের কাছেই মরে পড়ে আছে। তার মাথাটা পিছনের দিকে ঘোরানো, আর তার কপালের ঠিক মাঝখান থেকে একই রকমের গভীর ক্ষত। এরপরে আর কখনোই কেউ ওই গ্রামে সেই প্রেতকে আর দেখতে পায়নি। এরপরেই আর সেই রাতের বেলা গ্রামের 16 বছরের কম বয়সী মেয়েকে কেউ ডেকে নিয়ে যায়নি, বুঝলে? কিন্তু আপনি ঠিক কখন বুঝতে পারলেন যে অশরীরী আত্মার হাতে তান্ত্রিকের মৃত্যু হতে পারে? ওই আত্মার সঙ্গে কথা বলেই আমি বুঝতে পেরেছিলাম সেটা পার্বতীর আত্মা, এবং তার মৃত্যুর পিছনে ওই তান্ত্রিক রয়েছে। আশা করি এবার বুঝতে অসুবিধা হচ্ছে না। তন্ত্র ক্ষমতার জন্য সে তান্ত্রিকের কোনো ক্ষতি করতে পারছিল না, কিন্তু কোনোভাবে তার তন্ত্র ক্ষমতা থেকে সে বাইরে বেরিয়ে আসে এবং তারপরে তার ক্ষতি করে। বাকি মেয়েদের ক্ষতি সে করেছিল তান্ত্রিকের বশীভূত হয়ে, নিজের ইচ্ছায় নয়। বুঝলাম, কিন্তু আপনি তাহলে কি করলেন ঠাকুরমশাই? আপনি তো কিছুই করলেন না। আগেই বলেছি, তখন আমার সাধনা জীবনে মাত্র কয়েক বছর কেটেছে। আমার কাছে ক্ষমতাও খুব বেশি ছিল না, তাই আমরা দেরি করলাম না, বেরিয়ে এলাম ট্রাম রাস্তার দিকে।
শুনছিলেন আজকের গল্প সুকান্ত দাশের লেখা তারানাথ তান্ত্রিক ও কালো পিশাচিনী। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আরও নতুন নতুন নানান ধরনের গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অল অপশানে সেট করে নেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।